আপনাতেই আমি সিজন 2 লেখনীতে ইশাকা ইসলাম ঈশা পর্ব 7। আরফিনের কথায় রূপ বেরিয়ে আসে নিজের ভাবনা থেকে। দুটো লুচি শেষ করে আরেকটা নেওয়ার জন্য হাত বাড়াতেই হুট করে থেমে গেল হাত। চোখ বড় করে চাইল। চট করে উঠে দাঁড়ালো রূপ। রূপকে এভাবে উঠে দেখতেই সবাই অবাক হলো। রূপ ছুটে গিয়ে দাঁড়ালো সে ব্যক্তিটির সামনে। বাকিরাও বেশ অবাক হলো সামনে থাকা ব্যক্তিটিকে দেখে। এত বছর পর এই বাসায় তীব্রকে দেখে সবাই বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। তীব্র ভাইয়া। তীব্র নির্বিকার ভঙ্গিতে এগিয়ে এসে থামলো। তীব্র সাদা শার্টের বাম হাতের বাহুতের কাছে মোটা ব্যান্ডেজ করা। মোটা ব্যান্ডেজের উপর দিয়ে রক্ত ভেসে আসছে, যা শার্ট ভেদ করে বোঝা যাচ্ছে। কপালে ব্যান্ডেজ করা, সিল্কি চুলগুলো পড়ে আছে ব্যান্ডেজের উপর। সাদা শার্টের বিভিন্ন জায়গায় রক্তের ছাপ স্পষ্ট। এক হাতে গায়ের কোট হাতে ঝুলছে। এত কিছুর পরেই তীব্র ভাবভঙ্গি স্বাভাবিক। নাজমালতায় তীব্র দেখে চেঁচিয়ে উঠল, তীব্র, এসব কি? ঝনঝন করে কিছু ভাঙার শব্দ, আর কিছু বলতে পারল না নাজমা চৌধুরী। তীব্র থেকে নজর সরিয়ে তাকালো রান্নাঘরের দিকে। সেখান থেকে ভেসে এলো জ্যোৎস্না খালার আর্তনাদ, আল্লাহ আল্লাহ, এটা কি করলেন বড় বউ? আল্লাহ গো আল্লাহ, রক্ত, আপনার পা থেকে রক্ত পড়তেছে, কাজ ঢুকে গেছে, আপনি মুখ চাইপে আছেন কেন? খালাম্মা, খালাম্মা গো। নাজমা চৌধুরী জ্যোৎস্নার এমন কথায় তীব্র তো একবার রান্নাঘরের দিকে তাকালো। ততক্ষণে অভি ছুটে গিয়েছে রান্নাঘরে। ও শিট, অনেকখানি কেটে গেছে হৃদি। অভির চিন্তার কথার উপরে ভেসে এলো হৃদির ব্যথার কাতর হওয়া ক্ষীণ কণ্ঠস্বর, ভাইয়া পা ধরবেন না প্লিজ। হৃদির ক্ষীণ কণ্ঠস্বরে তীব্র নির্বিকার ভঙ্গিতে তাকালো রান্নাঘরের দরজায়। ঠিক একই ভঙ্গিতে ঘাড় ঘুরিয়ে গটগট পায়ে উল্টো হাঁটা ধরল। রূপ তীব্রকে চলে যেতে দেখে ডাকলো, ভাইয়া কি হয়েছে তোমার? তীব্র থামো। দাদির ডাকে তীব্র 2 সেকেন্ড থেমে আবারও হাঁটতে থাকলো। গেট পেরিয়ে চলে গেল তীব্র নিবাসে। রূপ তীব্রকে তীব্র নিয়ে এসে যেতে দেখে চটপট একটা হাতে প্লেটে খাবার তুলে নিল। ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স বের করে সার্ভেন্টটি কফির জন্য বলে ট্রে হাতে পিছু পিছু ছুটল। পায়ে ব্যান্ডেজ করতে করতে কিছুটা রাগান্বিত সহ অভিক বলল, নিজের যত্ন নাও রিদা, ভাইয়া তো বাঘ ভাল্লুক না যে এসেই তোমাকে খেয়ে ফেলবে। কতখানি কেটে গেছে ধারণা আছে? এত কেয়ারলেস হয় মানুষ। আয়ু কেন কমাচ্ছ? রীতি ব্যথায় আর ভয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। অভির রীতি তার কান্নার মুখ দেখে বেশ মায়া হলো। আর কিছু না বলে বেরিয়ে গেল রুম থেকে। রাইফা আরফিন রীতিকে আর কিছু বলল না। নাজমা চৌধুরী রীতিকে ওষুধ খেয়ে আরাম করতে বলল। এখন তীব্রর জন্য চিন্তা হচ্ছে খুব। যদিও এমন আঘাত ওর কাছে কোনো ব্যাপার না, তবু। সোফায় শরীর এলিয়ে দিতেই চটপট পায়ে রুমে ঢোকে রূপ। তোমার হাতে কি হয়েছে? তীব্র নির্বিকার ভঙ্গিতে বলে, গুলি লেগেছে। রূপের চোখে পানি টলমল করে উঠল। এগিয়ে আসতেই তীব্র বলল, চলে যা। রূপ অসহায় চোখে তীব্রর দিকে তাকিয়ে বলল, আমি ডক্টরকে কল করছি, উনি এখনই চলে আসবে। তোমার হাত? তীব্র স্বাভাবিকভাবে আবার বলল, রূপালি, আমি যেতে বলেছি, যা। সবসময় তোমার ইচ্ছা মতোই কেন চলতে হবে তীব্র? নাজমাউদ্দের কথায় পেছন ফিরে তাকায় রূপ। তীব্র তখনও নির্বিকার ভঙ্গিতে শরীর হেলিয়ে আছে। ঠান্ডা আর স্বাভাবিক কণ্ঠে বলল, লাবিব আসবে, ওকে আমার রুমের আলমারিতে নীল ফাইলটা দিবে। তুমি ছাড়া আর কেউ রুমে প্রবেশ করতে পারবে না, তাই তোমাকে বলছি। নাজমা যদি কিছু বলার আগে সেখানে উপস্থিত হয় লাবিব, সাথে একজন ডাক্তার। তীব্রকে দেখে ডক্টর শুকনা ঢোক গিলে মনে মনে ভাবল, তীব্রকে চিকিৎসা, ওনার চিকিৎসার কি দরকার? তীব্র সবার প্রতি তোয়াক্কাহীন প্রবেশ করলো ওয়াশরুমে। যেতে যেতে বলল, 2 মিনিট, জাস্ট 2 মিনিটে এই রুম ক্লিয়ার চাই। 2 মিনিট মিন্স 2 মিনিটস। ডক্টর তীব্র ঠান্ডা কথায় এক মুহূর্ত অপেক্ষা না করে ব্যস্ত পায়ে হেঁটে বেরিয়ে গেল রুম থেকে। লাবিব গেল ডক্টরের পিছু পিছু। রূপ দীর্ঘশ্বাস ফেলে হতাশ চোখে চাইল দাদির দিকে। নাজমা চৌধুরী রূপের দিকে তাকিয়ে বলল, রূপ দিদিভাই, যাও তুমি বাসায় যাও, আমার তীব্রর সাথে কথা আছে। রূপ ভয়ার্ত কণ্ঠে বলল, কিন্তু দাদিমা, তীব্র তো। নাজমা চৌধুরী রূপের কথা শেষ না হতে দিয়ে বলল, তীব্র আমাকে আঘাত করবে না রূপ, যাও। রূপ অসহায় চোখে দাদির দিকে তাকিয়ে বের হয়ে এলো রুম থেকে। তীব্র, তীব্র নামক মানুষটা কখনো তাকে তার আশেপাশে রাখতে দেয় না। দাদি ছাড়া কাউকে তার রুমে অ্যালাউ করে না। মানুষটা নির্দয়, আর এই নির্দয় হৃদয়হীন মানুষটাকে সে ভীষণ ভালোবাসে। তুমি কি মনে করে আজ বাসায় গিয়েছিলে? দাদির কথা তীব্র ভাবলেশীন কণ্ঠে বলল, নীল ফাইলটা দরকার ছিল, তাহলে চলে আসলে যে। ইচ্ছা। নাজমা চৌধুরী দীর্ঘশ্বাস ফেলল। এই ছেলে চাইটা কি? কবে তাকে শান্তি দেবে? গুলি কীভাবে লাগলো? গুলি মেরেছে তাই লেগেছে। এসব ছেড়ে দাও না কেন তীব্র? বিকজ আই লাইক ইট। খাবার খেয়ে নাও। মুড নেই। জানো আজ কী কী রান্না হয়েছে? পরোটা, মাংস কষা, ক্ষীর। জানি। কীভাবে? ঘ্রাণ। তবে খেয়ে বলো কেমন হয়েছে। মুড হলে খাবো।
বলে ল্যাপটপ নিয়ে সোফায় বসলো। নাজমা চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে চলে আসলেন। তীব্র নিজের ছাড়া কার কারোর কথা ভাবে না, শুনবে না সেটা তার জানা। খাবারটা হয়তো সেভাবেই পড়ে থাকবে। যাকে সহ্য করতে পারে না তার হাতে রান্না খাবে? হাহ, তা বিলাসিতা। রাত বাজে এখন 2:30টার কাছাকাছি। রীতি পানি খাওয়ার জন্য গ্লাসটা খালি দেখে নামতে চেয়ে পায়ের ব্যথায় কোকিয়ে উঠল। একটু থেমে ধীরে ধীরে উঠে দরজা খুলে বাইরে এলো। খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে কিছুটা দূর যেতেই ভেসে হলো পুরুষের চেনা কণ্ঠস্বর। এই কণ্ঠ ভালো করে চেনে রিদি। ভয়ঙ্কর মানুষটার আওয়াজ শুনে জমে গেল রিদি। ভয় কেঁপে উঠল পুরো শরীর। কাঁপা কাঁপা হাতে গ্লাসটা পড়ল ঠিক আঘাত পাওয়া জায়গায়। ব্যথায় টনটন করে উঠল কাটা জায়গায়। এক হাতে মুখ চেপে কান্না আটকে পুপিয়ে উঠল। ওয়েট! ভয়ঙ্কর লোকটার পায়ের ধূপধাপ শব্দ কানে আসতেই ততস্থ হয়ে দাঁড়ালো রিদি। তীব্র এগিয়ে এসে ঠিক হৃদির পেছনে কয়েক ইঞ্চি দূরত্বে থামল। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখল কম্পিত শরীর। এলোমেলো চুল ছড়িয়ে আছে পিঠ জুড়ে হাঁটু বরাবর। তীব্র পিছনে এসে দাঁড়াতেই ভেসে এলো পুরুষালী গন্ধ। কম্পিত শরীর আরও কেঁপে উঠল। ভয়ে নড়চড় করার মতো শক্তি নেই। এদিকে তীব্র ধীরে কদমে রিদির সামনে এসে দাঁড়ালো। কিন্তু রিদি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আঘাত পাওয়া জায়গা থেকে আবারও আঘাত লাগা রক্ত চুয়ে চুয়ে পড়ছে। তীব্র রিদিকে আপাতমস্তক দেখে গম্ভীর কণ্ঠে বলল, আপনার রান্না আমার পছন্দ হয়েছে, কিন্তু আজকের পর আপনার রান্নাঘরে প্রবেশ নিষিদ্ধ। আমি এক কথা দুবার বলতে পছন্দ করি না। যদি দুবার বলতে হয় তো। আরও কিছু বলার আগেই ঠিক প্রথম দিনের মধ্যে জ্ঞান হারিয়ে পড়ল তীব্র বুক বরাবর। তীব্র রাগে হাত মুষ্টিবদ্ধ করে চুলের গোছা চেপে ধরে হৃদের মুখ বরাবর তাকালো তীব্র। রাগে হিসিয়ে বলল, আমার কথা শেষ হওয়ার আগেই কেন আপনাকে জ্ঞান হারাতে হবে? তীব্র চৌধুরী অর্ধেক কথা থেমে যাওয়ার পছন্দ করে না। জ্ঞানহীন অবস্থায় যা বলবো সেটা যদি সজ্ঞান অবস্থায় করেন তবে ভুগতে হবে, পরে দোষ দিতে পারবেন না। তীব্র চৌধুরী এক কথায় দুবার রিপিট করে না। কথাটুকু শেষ করে চুলের মুঠি আরও শক্ত করে ধরে আরও একটু কাছাকাছি এসে বলল, খবরদার, আজকের পর আমার থেকে দূরত্ব বজায় রেখে চলবেন। এরপর আমার আশেপাশেও যদি আপনার অস্তিত্ব ছিটেফোঁটাও পায় তবে সেদিনই শেষ দিন। একটু থেমে তীব্র আবারও বলল, আপনার ওড়াউড়ির শেষ দিন। তীব্র চৌধুরীর শিকলে বাধা যেহেতু পড়েছেন, মৃত্যুর পরও রেহাই নেই। এদিকে জ্ঞানহীন রিদিতা এসবের কিছুই জানল না, শুনল না তীব্রর ঠান্ডা হুমকি। যে শুনলই না সে তীব্রর হুমকি সে কিভাবে নিজেকে বাঁচাবে? আর তীব্র, সে তো এক কথা দুবার বলতে পছন্দ করে না।